কি গো, তোমরা ভালো আছো? কি সুন্দর হাঁস। আমি আমার প্রিভেন্টিভ মেডিসিনের রিসার্চ পেপারে ক্রিয়েটিভ ইম্যাজিনেশনের জায়গাতে এই হাঁস নিয়ে, হাঁসকে প্রতীক করে একটা চ্যাপ্টার আর কি লিখেছি। আমি আদ্দামার কাছে এসছি, আদ্যাপীঠে। আমি সেটা একটু বলি, যারা জানতে চান তাদের খুব ভালো লাগবে। হাঁসকে আমি সুস্থতা, সৌন্দর্য এবং জ্ঞানের প্রতীক হিসাবে দেখিয়েছি। কিন্তু কেন, সেটা বলেছি কেন, সেইটা একটু ব্যাখ্যা করি। প্রথমে জ্ঞানের কথা বলি। মা সরস্বতীর বাহন হল রাজহংস, এবং মা সরস্বতীকে আমরা কিভাবে দেখি? আমরা দেখি তিনি বিদ্যার দেবী, বাগদেবী। এখন বাগদেবী মানে বর্ণ বা অর্থ, শব্দ আর কি। এবার ভীষণ ভালো লাগে বিকেলবেলা, কি বলবো বলুন, খুব ভালো লাগে। এবারে শব্দ বলতে, এই যে ও শব্দ করছে, ডাকো, গলা তুলে এই যে ডাকো। এই শব্দ বলতে আমরা যেটা বুঝি অ আ ক খ বা ABCD বা ক খ গ ঘ ঙ ম। আমি কিন্তু জ্ঞান যেটা বলছি, প্রকৃত জ্ঞান মা সরস্বতীর, সেটা কিন্তু ওই শব্দের নয়। আমি যেটা বলছি, যে শব্দ তা হচ্ছে জ্ঞান, প্রকৃত জ্ঞানের শব্দ। মা সরস্বতী হচ্ছে আমাদের মুখে, হৃদয়ের অবস্থান করে যোগীদের মতে, এবং এই শব্দ শুনতে পায় যোগীরা মনশ্চক্ষে যে মা সরস্বতীকে দেখতে পায়, সেটাই হচ্ছে আসল দর্শন, যেটা কিন্তু আমরা পাই না। আমি ব্যাখ্যা করেছি সুস্থতা, সৌন্দর্য, জ্ঞানের প্রতীক হিসাবে রাজহংস হাঁস। একটা ঘটনার কথা বলি, যারা জানেন না তাদের খুব ভালো লাগবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব দেহরক্ষার 32 বছর পর আবার পৃথিবীতে এসেছিলেন। তবে ভগবান তো সবসময় সশরীরে আসেন না, ঈশ্বর যখন আসেন সেটার একটা সময় থাকে। তা উনি এসেছিলেন অন্নদা ঠাকুরের, মানে যেটা বলে অন্নদার কায়া, অন্নদা ঠাকুরের শরীরে, আর শ্রীরামকৃষ্ণদেবের ছায়া। তা ঈশ্বর যখন নিজে সশরীরে আসেন, তখন সে পার্শ্বদ সব নিয়ে টিয়ে আসে। তাই এক্ষেত্রে আদ্দামার মন্দির করার জন্য ঠাকুর নিজে সশরীরে না এসে তিনি অন্নদা ঠাকুরকে, শরীরকে আশ্রয় করে পৃথিবীতে আসেন। একটা ঘটনা তখন ঘটেছিল, তিনি 7 দিনের জন্য না একদম ভাবে ডুবে গেছিলেন। এক অদ্ভুত ভাবস্থ অবস্থায় তিনি 7 দিনের জন্য তিনি ছিলেন। তখন অনেক বেসামাল কথাবার্তা তিনি বলেছেন, যেটা ভবিষ্যতে দেখা গেছে যে সমস্ত কথা সত্য বলে পরিণত হয়েছে। তখন একজন ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন, শ্রীরামকৃষ্ণদেব শুনছি পৃথিবীতে আবার এসেছেন, তিনি কি এসেছেন? তখন ওই অন্নদা ঠাকুর রূপী শ্রীরামকৃষ্ণদেব বলেন, সত্য সত্য সত্য। এবারে ভদ্রলোক জানতে চান, তাহলে আমরা দেখতে পাচ্ছি না কেন? তখন উনি বলেন, চোখে ঠুলি পড়ে আছো যে, ঠুলি পড়ে থাকলে
দেখবে কি করে? আমরা সাধারণ মানুষ যারা, আমরা এই অন্তস্থ যে শব্দ সেগুলো শুনতে পাই না, এগুলো যোগীরা পায়, এবং মনশ্চক্ষে সূক্ষ্ম জগৎ সেগুলো দেখতেও পাই না। সেই কারণে আমাদের কাছে বিষয়গুলো অদ্ভুত লাগে। আমি আমার পেপারে যেটা বলেছি, এই জ্ঞান মা সরস্বতীর বাহন, রাজহংস এবং হাঁস আর কি জ্ঞানের প্রতীক। দ্বিতীয়ত আসি, বললে অনেক কথা বলা যায়, অত তো সময় হয় না, কেউ শুনবেও না। দ্বিতীয়ত সৌন্দর্য। দেখুন রাজহংস কত সুন্দর, কি সুন্দর করে উঠল, আর আমরা সবাই সুন্দর হতে চাই, মুখে যে যাই বলুক না কেন, আমরা প্রত্যেকেই সৌন্দর্যকে ভালোবাসি এবং আমরা প্রত্যেকেই সুন্দর হতে চাই। সুতরাং সৌন্দর্য নিয়ে বিশেষ কিছু বলার আছে বলে মনে হয় না। এবার আসি সুস্থতা। সুস্থতার ব্যাপারে কি আর কি, যেহেতু আমার প্রিভেন্টিভ মেডিসিনের রিসার্চ পেপার, সেই জন্য সুস্থতা তো থাকবেই। তা সুস্থতার ব্যাপারে বলি, আমি না 2008 সালে যখন শারীরিকভাবে সুস্থ হলাম আমার নিজস্ব স্কুল অফ মেডিকেল থটসে, তখন ডক্টর সুকুমার মুখার্জি মেডিসিনের, উনি 2011 সালে উনি আমার সাকসেস স্টোরি জানবার পর একটা অনুষ্ঠানে উনি আমাকে পেপার করতে বলেন। তা আমি তখন বিভিন্নভাবে না আর কি আমার ডায়েট প্রসেসটাকে মানে পরীক্ষা করতাম, অনেকটা ওই বিখ্যাত বৈজ্ঞানিক জন নাথান প্রিটিকিনের মতন। তা যাই হোক, ডিটেলসে বলার সময় নেই। তা জন নাথান প্রিটিকিনের মতন আমি চেষ্টা করতাম বিভিন্নভাবে। উনিও ওনার সাকসেস স্টোরি নিয়েই পেপার করেছিলেন। 2015 সালে না আমি আমার ওই ডায়েট প্রসেসে আমার না অস্টিওপোরোসিস হয়ে গেছিল, ধরা পড়েছিল। আমার টি স্কোর হয়েছিল -2.90। যারা মেডিকেল সায়েন্স বোঝে তারা বিষয়টা বুঝতে পারবেন। বিখ্যাত ডাক্তার ডক্টর এম.এন. ঘোষ আমাকে বলেছিলেন, প্রেসক্রাইব করেছিলেন আর কি, ভিটামিন D3 ইঞ্জেকশন এবং ক্যালসিয়াম ট্যাবলেট যা দেয়, এবং উনি বলেছিলেন যেটা যে কোনো সময় ফ্র্যাকচার হতে পারে, এবং সেই কথা বলেছিলেন। বিশ্বাস করুন, এই আদ্যাপীঠে দাঁড়িয়ে বলছি, আমি একটা ইঞ্জেকশনও নিইনি, একটা ওষুধও কখনো খাইনি। ওই কারণে আমি শুধুমাত্র আমার ডায়েট প্রসেসটাকে চেঞ্জ করেছিলাম এবং তাতে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাই। এবং আমার ডায়েটে মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে দেশি হাঁসের ডিম। আমাদের বেনি কলোনি বাজারে এক বয়স্কা ভদ্রমহিলা এখনও আসেন বসিরহাট থেকে, তিনি দেশি হাঁসের ডিম নিয়ে আসেন। যেগুলো বাজারে মূলত বিক্রি হয় দেশি বলে, সেগুলো হাইব্রিড। দেশি হাঁসের ডিম খুব কম এবং ভীষণই উপকারী। আমি আর কি দেশি হাঁসের ডিম এখনও খাই। এবং এরপর 2016-এ আমি যখন আবার বোন মিনারেল ডেন্সিটি টেস্ট করি, BMD টেস্ট, তখন আমার মানে বোন হেলথ অ্যাবসোলিউটলি পারফেক্ট হয়ে যায়। গত বছরও আমি বছরে একবার করে চেষ্টা করি টেস্ট করার। গত বছরও আমি ডিসেম্বরেই টেস্ট করেছি। অস্টিওপোরোসিস তো দূরে থাক, অস্টিওপেনিকও নয়, আমার বোন হেলথ অ্যাবসোলিউটলি নর্মাল। এখানে একটা কথা বলবো, আমাদের অনেক রকম সংস্কার আছে, মিথ আছে, যে কুলেখাড়া শাকের খেলে হিমোগ্লোবিন বাড়ে, থোড় মোচা কাঁচকলা খেলে হিমোগ্লোবিন বাড়ে। অ্যাবসলিউটলি রং পার্সপেক্টিভ অফ সায়েন্স। এর মধ্যে আয়রন প্রচুর আছে, কিন্তু এগুলো ব্লাডে অ্যাবজর্ব হয় না।
কতগুলো রাসায়নিক আছে, সেই রাসায়নিকগুলো বাধা দেয়। ঠিক তেমনি একটা মিথ আছে যে হাঁসের ডিম খেলে নাকি বাত হবে, আর্থারাইটিস। এটা একদম ভুল কথা। তা যদি হতো তাহলে আমি এই মধ্য বয়সে, যারা আমাকে রিয়েল লাইফে চেনেন, আমি ইয়াং এজের মতন তিরিং বিরিং করে লাফিয়ে আর কি জীবনটাকে এনজয় করতে পারতাম না। হাঁসের ডিমের সুবিধা হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে, আমরা যে কোনো খাবার যখন খাই না, সেই খাবারটা বায়োলজিক্যাল প্রসেসের মাধ্যমে অ্যালকালাইন অর্থাৎ ক্ষারে পরিণত হয়। ডিটেলসে তো বলা সম্ভব নয়। তা হাঁসের ডিম হচ্ছে অ্যালকালাইন, অবশ্য রাজহংসের ডিম না, এই যে পাতি হাঁসের ডিম। এবার এই অ্যালকালাইন এই ডিমে সুবিধা হচ্ছে কি, দ্রুত হজম হয় এবং ক্যান্সার সেলকে ধ্বংস করে বিজ্ঞানীরা বলেন। তবে এরকম একটা মিথ কেন চালু হলো যে হাঁসের ডিম খেলে আর্থারাইটিস হয়? আমি আমার মানে ওই মেডিকেল সায়েন্স নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে যতটুকু জেনেছি দেখেছি, সেটা মূলত হচ্ছে যে হাড়ে ক্যালসিয়াম ঢুকতে গেলে আমাদের যেটার প্রয়োজন হয় অ্যাসিড। যেহেতু হাঁসের ডিম অ্যালকালাইন, হয়তো সেই কারণে ক্ষার জাতীয়, হয়তো কোনো না কোনো কারণে এরকম একটা অদ্ভুত সংস্কার ওই কুলেখাড়া শাক, থোড়মোচা কাঁচকলার মতন আমাদের সমাজে আছে। কিরে, কথা শুনছিস তো? তোদের কথা বলছি। তাই রাজহংস এই হাঁস হচ্ছে সুস্থতা, সৌন্দর্য এবং জ্ঞানের প্রতীক হিসাবে আমি আমার রিসার্চ পেপারে ব্যাখ্যা করেছি। এসে গেছি এসে গেছি এসে গেছি। কালকে দেখায়নি? ঠিক আছে, দেখাবো। ছবি তোলা ভালো না? কতদিন থাকবে ছবিগুলো? দেখতে ভাল লাগে, ভালো তো। উঠে গেল, আপনিও ছবিতে চলে এলেন। হ্যাঁ, না দুর্গা দেশে গেছে তো, দুর্গা দেশে গেছে, রান্না বান্না তো সব করে গেছে ফ্রিজে। আমার শুধু রাইস কুকারে ভাত করার কথা। কিন্তু হঠাৎ মনে হলো আদ্দামা থাকতে আমি কেন খেটে মরবো, হাতকে ভাত করা। তাই সন্ধেবেলা কয়েকদিন চলে আসছি এখান থেকে। যেহেতু লোকের জন্য আমাকে একটু ভালোবাসে, যত না অপছন্দ করে বেশিরভাগ লোক পছন্দ করে। এখন আসলে আমি কাউকে দুশ্চিন্তায় ফেলে দিই না, যেটা বেশিরভাগ মানুষ করে। মানুষকে দুশ্চিন্তায় ফেলে দেয় বলে বন্ধু বান্ধব পায় না। তাই এত সুন্দর প্রসাদ দেয় আদ্যা মায়ের, অমৃত ভোগ, তারপর আদি ভোগ, বিভিন্ন যে প্রসাদগুলো দেয়, আমার পেট ভরে যায়। আর আইসক্রিম তো আছেই, আমি খাবোই শীতকালে, ওটা করা যাবে না। যাই হোক, আসছি ওদিকে সামনে একটু ছবি তুলে। হ্যাঁ, যিনি কর্মসহায়িকা বাড়িতে আছেন ভদ্রমহিলা, উনি দেশে গেছেন। তাই আর কি বলছিলাম ওনাকে যে রান্নাবান্না ফ্রিজে রয়েছে, কিন্তু আদ্দামার প্রসাদের পাশে কি আর ওই রান্না ভালো লাগে বলুন? সেই কারণে আর কি কয়েকদিন ধরে আদ্যাপীঠে আসা হয়ে যাচ্ছে সন্ধেবেলা। একদিকে চরম আধ্যাত্মিক আনন্দ, আর এই আনন্দ তো টাকা দিয়েও পাওয়া যাবে না, কোনোভাবেই জোগাড় করা যাবে না। যে পায় সে জানে এই আনন্দ কী। আর তার সঙ্গে হচ্ছে মহাপ্রসাদ, আনন্দই আনন্দ। তা গতকাল ওই হাঁস দেখে আমি বললাম যে, ভাবলাম যে ঠিক আছে, আমার রিসার্চ পেপার তো রেজিস্ট্রেশন হয়েই গেছে, কেউ আর কি চুরি করতে পারবে না, কপিট করতে পারবে না আমার আইডিয়া। তা সেই কারণে আমি একটু বললাম, হাঁস হচ্ছে সুস্থতা, সৌন্দর্য এবং জ্ঞানের প্রতীক। কারণ তাই তো মা সরস্বতীর বাহন হলো হাঁস। আর এই মা সরস্বতীর বাণী শোনা বা মা সরস্বতীকে মনশ্চক্ষে দেখা, অন্তরে শোনা, একমাত্র শুদ্ধ মন সেই পর্যায়ে পৌঁছালেই সম্ভব। এটুকুই বললাম। যাদের ভালো লাগবে শুনবেন, এবং আদ্যাপীঠে অবশ্যই আসবেন। কলকাতায় থেকে যে বেলুড় মঠ আদ্যাপীঠে যায় না, তার মতো অভাগা
দুর্ভাগা পৃথিবীতে আর কেউ নেই।